বিয়ের 10 বছর পরে আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। আমি অনেক বেশি অবাক হলাম যখন দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে। ভাবছেন হয়তো আমাদের ঘরে কোনো সন্তানাদি হয়নি, এজন্যই হয়তো আমার স্বামী দ্বিতীয় বিয়ের কথা ভাবছে, তাই না? না না, এরকম কিছুই না। আমাদের 7 বছর বয়সী 2টা যমজ ছেলে এবং 5 বছর বয়সী একটা মেয়ে আছে। তাকে যখন আমি বিয়ের কথা জিজ্ঞেস করলাম তখন সে উত্তর দিল, আমি বেশি টাকা কামাই করি, আমার বউ পালার মুরদ আছে, আরেকটা বিয়ে করলে সমস্যা কি? ছেলেরা তো 4টা বিয়ে করতেই পারে, ইসলামে তো আল্লাহ 4 বিয়ে করার বিধান দিয়েই দিছে। আমি বললাম, বাহ, ভালোই তো ইসলাম মানো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো তো? তখন আমার স্বামী আমাকে রাগ দেখিয়ে বলল, তুমি বেশি কথা বলো, অফিসের একটা মেয়েকে আমার খুব মনে ধরেছে আর আমি তাকে বিয়ে করব। এই বলে সে ঘর থেকে বের হয়ে গেল আর আমি অনুভূতিহীন একটা রোবটের মতো তার দিকে তাকিয়ে রইলাম। আমি আসলে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আসলে এখন তার খুব টাকা হয়েছে, আমাকে বিয়ে করার সময় তার বেতন ছিল মাত্র 15,000 টাকা আর এখন তার পদোন্নতি হতে হতে বেতন 2 লাখ ছাড়িয়ে গেছে। আমার এখনো মনে পড়ে সেই দিনগুলোর কথা, যে দিনগুলোতে আমি আল্লাহর কাছে তার উন্নতির জন্য খুব কান্না করতাম, যেই সংসারের জন্য আমার দুধে আলতা গায়ের রং তামাটে করলাম, যেই অসুস্থ শাশুড়ির সেবা করলাম এতদিন। আজকে সেই শাশুড়ি আমাকে বলে, আমার ছেলে যদি পালতে পারে তাহলে তোমার সমস্যা কি, তুমি এত কথা বলো কেন? তখন আমি আমার শাশুড়িকে বললাম, মেনে নেওয়া কি এতই সহজ মা? আমার শ্বশুর যদি চাইতো আপনি ওকে মেনে নিতেন। আমার শাশুড়ি আমাকে বেয়াদব বললেন। উচিত কথা আসলে কারোরই ভালো লাগে না। যেখানে 10 বছর সংসার করা স্বামী আমাকে মূল্য দেয়নি, সেখানে তো তিনি পরের মা, যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম। কেন জানি না আমার কান্না আসছে না, বরং নিজের ভাগ্যের উপরে খুব হাসি পাচ্ছে। বেঈমানগুলোর জন্য এতদিন করেছি ভেবে খুব হাসি পাচ্ছে। আমি আমার স্বামী আসিফ ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম। আজকে বোঝাপড়া করে সব হিসাব চুকিয়ে নিতে হবে। অন্য মেয়েদের মতো কেঁদে কুটে বালিশ ভেজানো চলবে না। যেই মানুষ এতদিন সংসার করার পরে অন্য আরেকটা মেয়েকে আপন করার কথা ভাবতে পারে, তার জন্য আমি কেন কান্না করব? অনেক বুঝিয়ে নিজের মনটাকে শক্ত করলাম। রাত প্রায় 11টার দিকে আসিফ বাসায় ফিরলো। অন্যান্য দিন আমি খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করতাম, তবে আজকে আর তা করলাম না। ছেলে মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি জায়নামাজে নফল ইবাদতের জন্য বসে আছি। আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন না, তাই আল্লাহকে সব মনের কথা খুলে বললাম। নিজেকে এখন খুবই হালকা লাগছে। আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে শুনলাম। এসেই অফিসের ব্যাগটা সোফায় রেখেই ওখানে বসেই হেসে হেসে কার সাথে যেন ফোনে কথা বলছে। মাঝে মধ্যে গান গাইছে আবার হাসছে। বুঝলাম যাকে সে পছন্দ করে তার সাথে এভাবে কথা বলছে। এরই মধ্যে আমার শাশুড়ি ডাইনিং রুমে এসে আসিফকে বলতেছে, কি রে বাবা, অফিসের জামা কাপড় না ছেড়ে কার সাথে কথা বলতেছিস? আসিফ উত্তর দিল, তোমার নতুন বউ। এইটা শুনে আমার কলিজাটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিং রুমে চলে আসলাম। আমার শাশুড়ি তখন আসিফকে বলে উঠলো, দে দে ফোনটা আমাকে দে, একটু কথা বলি। আসিফ তার ফোনটা মাকে দিল। মা ফোনটা হাতে নিয়ে তার সাথে কথা বলা শুরু করে দিল। কি যে আদুরে ডাক, আমি তো শুনে হতবাক। এই 10টা বছরে কখনোই তো আমার শাশুড়ি মা আমাকে এইভাবে ডাকেনি। তখনই আসিফ আমাকে দেখে বলল, অনু আমাকে ভাত দাও। আমি মনে মনে ভাবলাম, পুরুষ মানুষ কত অদ্ভুত, 2 টাকা বেশি কামাই করতেছে বলে নিজের স্ত্রীকে আর স্ত্রী মনে হয় না। সে এমন একটা ভাব ধরে বসে আছে যেন দ্বিতীয় বিয়ে কোনো ব্যাপারই না। হায় রে বেঈমান, বলে না কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। তবে এত কিছু দেখেও আমি মুখে কিছুই বললাম না। আসিফকে বললাম, আমি তোমার চাকর না, ভাত খাইতে মনে চাইলে মাকে বলো, মাই ভাত দিবে, আর খাওয়া শেষ হলে রুমে আসো, কথা আছে। এই বলে আমি চলে আসি। ওইদিকে সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ 10 বছরে এই প্রথমবার তার সাথে এমন ভাবে কথা বললাম। এতদিন তো নরম ছিলাম, এবার একটু গরম হয়ে দেখি। খাওয়া শেষ করে আসিফ রুমে আসে। আমি তাকে বলি, শোনো, বেশি কথা বলতে পারবো না, ছেলেমেয়ের দিকে তাকিয়ে তোমাকে তালাক দিতে পারতেছি না, তবে তোমার সাথে থাকার ইচ্ছেটাও আমার মরে গেছে। তুমি একটা বিয়ে করো কিংবা 10টা, তাতে আমার কিছুই আসে যায় না। মাস শেষে তুমি আমাকে 50,000 টাকা করে দিবে ছেলে মেয়ের খরচ বাবদ। এই বাড়ি ছেড়ে তুমি আর তোমার মা কালই চলে যাবে। এই বাড়িতে শুধু আমি আর আমার সন্তানেরা থাকবো। যদি বেশি বাড়াবাড়ি করো তবে তোমার আর তোমার মার নামে আমি কিন্তু পুলিশের কাছে মামলা করে দিব। আর তোমার এখানে নিয়মিত আসার কোনো দরকার নেই। ছেলে মেয়েদের দেখতে যদি খুবই মনে চায় তাহলে এসো, এখন যাও, অন্য রুমে গিয়ে শো। আসিফের মুখে তখন কোনো কথা ছিল না, হয়তো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। আসিফ তখন ভাবছে হয়তো যে সহজ সরল মেয়েটা কবে এরকম চালাক আর কঠোর হয়ে গেল। আসিফ তখন আমাকে বলে উঠলো, মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকালেই স্ত্রীরা কান্না করতে করতে সমুদ্র বানায় ফেলে, অথচ তোমার স্বামী বিয়ে করতেছে শুনেও তোমার চোখে এক ফোঁটা পানি দেখলাম না। আমি তখন তাকে হাসতে হাসতে উত্তর দিলাম, তুমি কি পাগল হয়ে গেছো? একটা বেঈমানের জন্য আমি কান্না করব? তুমি যদি এতগুলো বছর সংসার করার পরেও খুশিতে নাচতে নাচতে গিয়ে আরেকটা বিয়ে করতে পারো, তাহলে আমি কেন তোমার জন্য কান্না করব? এইসব কুলাঙ্গারদের জন্য আমার কান্না আসে না, আমার শুধু করুণা আসে। আমার কথাগুলো শুনে আসিফ কিছু না বলে চলে গেল। আজ বহুদিন পর আয়নায় নিজেকে খুব ভালো করে দেখলাম। চোখের নিচে গাঢ় করে ডার্ক সার্কেল পড়ে গেছে, তলপেটটা থলতলে হয়ে নিচের দিকে ঝুলে গেছে, মুখের আনাচে কানাচে অসংখ্য দাগ, মোটা হয়ে শরীরটা কেমন যেন বালিশের মতো এবড়ো থেবড়ো হয়ে গেছে, চুলের কি বিচ্ছির অবস্থা।
অবস্থা। সংসারে এতগুলো দিন খাটতে খাটতে নিজের দিকে তাকানোর সময় হয়নি। দুধে আলতা গায়ের রং আমার কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। যেই রূপে পাগল হয়ে আসিফ আমাকে বিয়ে করেছিল সেই রূপ আর আমার নেই। বিয়ের পরে ভালো একটা ক্রিম কিনতেও কিপটেমি করতাম, ভাবতাম ধুর শুধু শুধু অপচয় করে লাভ কি, এই টাকাটা জমা করলে ভবিষ্যতে কাজে দিবে, এই বলে ক্রিমের টাকাটাও সেভ করতাম। নিজের জন্য ইচ্ছে করে কখনো একটা ভালো থ্রি পিস কিনতে চাইতাম না। বাসার সবাই দামি দামি কাপড় পরলেও আমি সবসময় কম দামি গস কাপড়ের থ্রি পিস পরতাম। ভাবতাম সারাদিন বাসায় থাকি, এত দামি দামি কাপড় পরে হবেটা কি। বুয়া রাখার সামর্থ্য থাকার পরেও দিন রাত একা হাতে সব সামলাতাম। ভাবতাম যেই টাকা বুয়াকে দিব সেই টাকা সেভ করলে কাজে দিবে আর শরীরটাও ভালো থাকবে, কি দরকার। এখন দেখি যেই কাজটা ভবিষ্যতের কথা চিন্তা করে করেছিলাম আজ সেই সবকিছুর জন্য খুব আফসোস হচ্ছে। স্বামীকে এত সুন্দর করে ভবিষ্যৎ বানিয়ে দিলাম আর সেই স্বামী এখন অন্য কাউকে পেতে চায়। আজ থেকে শুধুমাত্র আমি আমার নিজের কথাই ভাববো। এতদিন সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি, আর না কার জন্য ভাববো। বিয়ের সময় আমার বয়স ছিল 18, এখন 28। আমার সাথে অনেক মেয়ের এখনো বিয়েই হয়নি আর আমি 3 বাচ্চার মা। যাই হোক, আজ থেকে শুধু নিজের আর বাচ্চাদের খেয়াল রাখবো, কোনো বেইমানের না। তাই ঠিক করলাম আজকে একজন ডায়েটিশিয়ানের কাছে যাব। শরীরের বাড়তি ওজনটা যেভাবেই হোক কমাতে হবে, সাথে আজকে নিজের জন্য কিছু কেনাকাটা করব। বয়সের তুলনায় আমাকে বেশি বয়স্ক দেখাচ্ছে। আর অন্যদিকে আসিফ একেবারেই ফিট, তাকে দেখলে মনে হয় এখনো সেই 26 বছরের তাগড়া যুবক, অথচ তার বয়স কিন্তু 38 চলে। সে নামি দামি ব্র্যান্ডের জুতা আর কাপড় ছাড়া কিছুই পরে না। সপ্তাহে 7 দিন সে জিমে যায় আর একদিন সে জেন্টস পার্লারে যায়। জীবনে কখনোই তাকে বাধা দেইনি। আরো খুশি হয়ে বলতাম মাশাআল্লাহ, আমার স্বামী যদি সুন্দর আর ফিট থাকে তাহলে তো সেটা খুবই ভালো। কিন্তু এখন দেখছি সেই রূপটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই রূপের পিছনে তার শত শত মেয়ে ঘুরে। যাই হোক, আজকে সকালে আসিফ আর ওর মা বাসা ছেড়ে চলে গেছে। আর এই একতলা বাড়িটা আসিফ আগে থেকেই ভাগ্যক্রমে আমার নামে করে দিয়েছিল। বছর খানেক আগেই করেছে আর 2টা ফ্ল্যাট ভাড়া দেওয়া। সে বাসা ছেড়ে যাওয়ার সময় আমাকে 50,000 টাকা দিয়ে গেছে আর বলেছে মাসে একবার এসে আমাকে টাকা দিয়ে যাবে আর ছেলে মেয়েদেরকে দেখে যাবে। বিয়ের তারিখ নাকি এখনো ফাইনাল করা হয়নি, ফাইনাল করলে জানাবে। সে যাওয়ার সময় আমি শুধু একটা হাসি দিলাম আর বললাম দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন অনেক সুখের হোক। আসিফ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমাকে ভাঙতে না দেখে সে বারবার অবাক হচ্ছিল। আসলে ও শান্তি পাচ্ছিল না এটা ভেবে যে সবকিছু আমি কেন স্বাভাবিকভাবে নিচ্ছি। ও চাচ্ছিল আমি কান্নাকাটি করি আর ওর পা ধরে মাফ চাই, ওর কাছে বারবার ওকে ভিক্ষা চাই। এরকম করলেই ও সুখ পেত। যারা আমাদের দুঃখ দেয় তারা আসলেই চায় আমরা দুঃখ পাই। যখন দেখে তার বিপরীত হচ্ছে তখনই তারা উন্মাদ হয়ে যায়। কিন্তু আমি তো সেই পৈশাচিক শান্তি কখনোই আসিফকে দিব না। আমি ওকে বুঝাতে চাই যে তোমাকে ছাড়াও আমার দিব্যি চলে যাবে, তুমি থাকা না থাকার কোনো ধার ধারি না। আসিফ শেষে আমাকে একটা কথাই বলেছিল, অনু আমার কেন জানি না মনে হচ্ছে তুমি কখনোই আমাকে ভালোই বাসনি। আমি তখন হেসে উত্তর দিলাম তুমি যা মনে করো। অনেকেই ভাবতে পারে যে আমি তাকে কেন তালাক দিচ্ছি না, এতটুকু মান সম্মান কিংবা ব্যক্তিত্ব কি আমার নেই? আসলে আমার সবই আছে। এত বছর ধরে ধৈর্য ধরে তিল তিল করে গড়ে তোলা সংসার ছেড়ে আমি চলে যাব? কেন চলে যাব? আমার ছেলে মেয়েরা কেন এতিমের মতো বড় হবে? এই সংসারটা আমার, তবে আমি আসিফকে চাই না। কিন্তু তাই বলে আমি নিজের অধিকারও ছেড়ে দেব না। আমি চলে গেলে ও দিব্যি আরেকটা মেয়েকে এই ঘরে এনে সুখে শান্তিতে সংসার করবে আর ওই মেয়ে পেয়ে যাবে রেডিমেড সাজানো গোছানো সংসার। আর আমি তো সেটা কখনোই চাই না। আজকে বিকালে একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে যাব। বাসায় একজন কাজের বউ রেখেছি আর দেশ থেকে আমার খালাতো বোনকে এনেছি বাচ্চাদেরকে দেখাশোনা করানোর জন্য। আর আমার নিজেরও তো একা এই বাড়িতে থাকতে খারাপ লাগবে। আমার পরিবারের অবশ্য কেউই জানে না আসিফের দ্বিতীয় বিয়ে করার কথাটা, আর আমি জানানোরও প্রয়োজন বোধ করিনি। আমি চাই না আমার সংসার নিয়ে কেউ সমালোচনা করুক। এমন তো না যে আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি। মা এই বয়সে এইসব কথা শুনলে খুবই কষ্ট পাবে। আর এমন তো না যে আমি এসবের ধার ধারি। আমি যে জিনিসের ধার ধারি না সেই জিনিস নিয়ে আমি কেন মাথা ঘামাবো আর কেনই বা অন্যকে বলতে যাব। আমি ডায়েটিশিয়ানের কথা মতো চলা শুরু করে দিলাম। উনি আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া আর ঘুমের একটা তালিকা করে দিয়েছেন। আমাকে 2 মাসে 10 কেজি ওজন কমাতে হবে। নিজের জন্য কিছু কেনাকাটা করলাম, খুব ভালো মানের স্কিন প্রোডাক্ট কিনলাম। আজকে অনেকদিন পরে পার্লারে গেলাম, চুলের একটা কাট দিলাম, দেখে নিজের কাছে খুবই ভালো লাগছে। সবচেয়ে ভালো মানের ফেসিয়ালটা করলাম। শুনলাম আসিফ নাকি 3 মাসের জন্য হংকং এ যাচ্ছে আর সেটা অফিসের কাজে। দেশে ফিরেই নাকি সে বিয়েটা করবে আর টাকা নাকি প্রতি মাসে ব্যাংকে চলে আসবে। কথাগুলো সে মেসেজ লিখে পাঠিয়েছে, আমি উত্তরে শুধু হুম বলেছি। অন্যান্য বাসে অফিসের কাছে দেশের বাহিরে গেলে আমি ওর ব্যাগ গুছিয়ে দেই, প্রচন্ড মন খারাপ করে ওর পাশে বসে কান্না করি। কিন্তু এইবার কোনো অনুভূতি হলো না। যাক, ওকে নিয়ে আর ভাবতে চাই না। ছেলে মেয়েদের নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বিকালে আমি নিয়ম করে হাঁটতে যাই আর ইদানিং ঘুমও হচ্ছে বেশ ভালো। চেহারাতেও আগের চেয়ে অনেকটাই লাবণ্য ফিরে এসেছে। এখন আমি সময় মতো সবকিছু করার চেষ্টা করি, খাওয়া, নামাজ, ঘুম, গোসল সবকিছু। আমার ছেলে মেয়েরা ইদানিং বলে আম্মু তোমাকে খুবই সুন্দর লাগছে। তখন আমি ওদেরকে জড়িয়ে ধরে বলি তোমরা আমার চাইতে অনেক সুন্দর। কিভাবে যে 2 মাস কেটে গেল নিজেও বুঝতে পারলাম না। আগে থেকে অনেক শুকিয়ে গেছি। এখন আমি বাসার মধ্যে সুন্দর সুন্দর 3 পিস আর শাড়ি পরে রাখি আর সব সময় নিজেকে পরিপাটি করে রাখি। পাশের বাসার ভাবি একদিন জিজ্ঞেস করে উঠলো, ভাবি ইদানিং আপনি এত সুন্দর হয়ে যাচ্ছেন, এত শুকাইলেন কিভাবে, আমাকে একটু বলুন। তখন আমি তাকে বললাম নিজেকে একটু ভালোবাসতে শিখলাম, ব্যাস এতটুকু।
এতটুকুই। তাকে বললাম, আপনিও নিজেকে একটু ভালোবাসতে শিখুন, দেখবেন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছেন। তখন তিনি বলে উঠলেন, কি যে বলেন ভাবি, আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে ছবি তুলে ননদের কাছে পাঠাতাম। আমি জানি ননদ সবকিছুই তার ভাইয়ের কাছে পাচার করে, আর এই ছবিও তার ভাইয়ের কাছেই পাঠাবে। আর আমিও সেটা চাইতাম যে আসিফ আমাকে দেখুক। ঠিক ঠিক তাই হলো। আসিফের কাছে আমার ছবিগুলো গেল। প্রায় 2.5 মাসের মাথায় আসিফ আমাকে মেসেজ করলো, কেমন আছো অনু? আসিফের মেসেজ পেয়ে আমার ভেতরটা কেমন যেন হঠাৎ করে ছলাৎ করে উঠলো। আমি রিপ্লাই দিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সে মেসেজ দিল, এতদিন হয়ে গেছে হংকং এ আসছে, একটা দিন মেসেজ করলা না, জানতে চাইলা না আমি কেমন আছি, বেঁচে আছি নাকি মরে গেছি। আমি তখন তাকে রিপ্লাই দিলাম, আমি খবর না নিলে কি হয়েছে, খবর নেয়ার মতো তো অনেকেই আছে তোমার। আর বললাম, আমি এখনো তোমার সেরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারিনি যে আমার খবর নেওয়া না নেওয়ায় তোমার সত্যি সত্যি কিছু এসে যাবে। এভাবেই কাটতে লাগলো আমার দিনকাল। ছেলে মেয়েদের লেখাপড়া, সময় মতো নামাজ পড়া, বিকালে হাঁটতে যাওয়া, আর ছুটির দিনে ওদেরকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাওয়া। একদিন তো ছেলে মেয়েদেরকে নিয়ে পদ্ম রিসোর্টে গেলাম। অসম্ভব ভালো সময় কাটিয়েছি আমরা। আগে তো স্বামীর হাতে পায়ে ধরা লাগতো, নিয়ে যাও নিয়ে যাও, কিন্তু এখন আর তার অপেক্ষা করা লাগে না, আমরা নিজেরাই ঘুরতে পারি। এরই মাঝে শুনলাম আসিফ নাকি দেশে এসেছে।